আসসালামু আলাইকুম, আমি মাসুদুল ইসলাম শাওন। স্টোরি টেলিং বাই শাওনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই আমন্ত্রণ। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমি আগেও একবার আরেকটি প্ল্যাটফর্মে শেয়ার করেছিলাম, সেটা অনেক বছর আগে। তাই আমার যারা পুরাতন লিসেনার আছেন তারা হয়তো ঘটনাটি শুনে থাকবেন, বা যারা নতুন লিসেনার আছেন তাদের জন্য ঘটনাটা নতুন। কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আজকের ঘটনাটি আমি যেখান থেকে শুনেছি, বা যিনি আমাকে বলেছেন তিনি নিজেই এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী, বা আমরা বলতে পারি ভুক্তভোগী। ঘটনাটি ঘটে আমার নানা বাড়িতে। আমার নানা বাড়ি এমন একটি জায়গায়, সেটাকে বলা যায় প্রত্যন্ত গ্রাম অঞ্চল। আমি একবার ছুটিতে আমার নানা বাড়ি বেড়াতে যাই। তো সেখানে বেড়াতে যাওয়ার পর স্থানীয় যে বাজার, সেখানে বিকেলবেলা আমি আমার খালাতো ভাইদের সাথে বসে চা খাচ্ছিলাম। তো যে দোকানে বসে আমি চা খাচ্ছিলাম, সেই দোকানে আরেকজন ব্যক্তি এসে বসেছিলেন। লোকটাকে দেখেই প্রথম দেখায় যে কেউ ভয় পাবে, কারণ লোকটার মুখ খুব খারাপ ভাবে বিকৃত। তার পুরো মুখেই ছোট ছোট গর্তে ভর্তি। আমি যখন প্রথমে লোকটাকে দেখি, দেখার পর আমার তার প্রতি একটা কৌতূহল সৃষ্টি হয় যে লোকটার চেহারা এরকম খারাপ ভাবে কিভাবে বিকৃত হলো। কিন্তু আমার সরাসরি জিজ্ঞেস করার সাহস ছিল না। আমার পাশে আমার যে খালাতো ভাই ছিল, তিনি এখানেই থাকতেন এবং তার সাথে সেই লোকটার পরিচয় ছিল। আমি আমার পাশে বসে থাকা আমার খালাতো ভাইকে জিজ্ঞেস করি, আচ্ছা ভাইয়া, এই লোকটার চেহারার অবস্থা এমন কেন? তো এই কথা শোনার পর আমার খালাতো ভাই একটা মুচকি হাসি দিয়ে সেই লোকটার দিকে তাকায় এবং বলে যে, ভাই, আপনার চেহারা এরকম খারাপ কিভাবে হইলো এটা জানতে যাচ্ছে আমার ভাই, একটু বলেন না। তো এই কথা শোনার পর সেই লোকটা আমার দিকে তাকায় এবং সে আমার দিকে তাকিয়ে একটা হাসি দেয় এবং বলে যে, আচ্ছা বলবো, তোমরা বাসায় যাবো কখন? তখন আমার খালাতো ভাই বলে যে, এই তো কিছুক্ষণ পরেই আমরা রওনা দিব। তখন সেই লোকটা বলে, আচ্ছা ঠিক আছে, আমরা তো একসাথেই যাব। অর্থাৎ সেই লোকটার বাড়িও আমার নানা বাড়ির পথের মাঝেই পড়ে। তো যেই কথা সেই কাজ, সেই লোকটা বাজারে তার কাজ টাজ শেষ করলো, আমরাও ঘোরাঘুরি শেষ করলাম। এরপর সন্ধ্যের দিকে আমরা আমাদের নানা বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। সেই লোকটাও আমাদের সাথে ছিল। আমরা যে রাস্তা ধরে এগুচ্ছিলাম, সেই রাস্তার পাশেই ছিল একটা খাল। তো সেই ভদ্রলোকের নাম আমরা উল্লেখ করলাম না। সেই ভদ্রলোক বলছিলেন যে, আমি যে ঘটনাটা বলবো, সেই ঘটনাটা শুনলে তো তোমরা ভয় পাবে। এখনো চিন্তা করে বলো যে তোমরা ঘটনাটা শুনতে চাও কিনা। তখন আমি তাকে বলি যে, না, আমরা ভয় পাবো না, আপনি বলেন, আমি শুনতে চাই। তখন সেই লোক তার সাথে ঘটে যাওয়া সেই দিনের কাহিনী আমাদের শোনান। আমি তার জবানিতেই কাহিনীটা আপনাদের শোনাবার চেষ্টা করছি, বা তিনি যেভাবে আমাদের বলেছিলেন বা আমাকে ঘটনাটি শুনিয়েছিলেন, আমি ঠিক সেভাবেই আপনাদের বলছি। ভদ্রলোক ছোটবেলা থেকেই খুব ডান পিটে ছিল এবং তিনি গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন, বিভিন্ন রাস্তায় ঘোরাঘুরি করতেন অনেক রাত পর্যন্ত। তার বন্ধু বান্ধবদের সাথে তিনি খুব ভালো একটা সময় কাটাতেন। এই ঘটনা যে যে সময়কার, তখন তার বয়স 22 কি 23 বছর বয়স। একদিন তিনি সন্ধ্যের পরে তার একটা জায়গা থেকে, বা তিনি যেখানে একটা কাজে গিয়েছিলেন সেখান থেকে তিনি বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন, এবং তিনি যে রাস্তাটা ধরে ফিরছিলেন সেই রাস্তার পাশেও ঠিক একই রকম খাল ছিল। অর্থাৎ খালের পাশ দিয়ে যে রাস্তা, সে রাস্তা ধরেই তিনি হাঁটছিলেন। আমরা এখন বা সে সময় আমরা যেই ধরনের রাস্তা দিয়ে হাঁটছিলাম, ঠিক খালের পাশের রাস্তা ধরে, ঠিক সেরকমের রাস্তা ধরেই তিনি হাঁটছিলেন। গ্রামের ছেলে, এমনিতেই তার ভয় ডর খুবই কম। তিনি সারা জীবন শুনে এসেছেন বিভিন্ন ভৌতিক ঘটনা সম্পর্কে, কিন্তু তিনি নিজে কখনো এই ধরনের ঘটনার সম্মুখীন হননি। তাই তার এইসব বিষয়ে ভয় ডর একেবারেই কম ছিল।
আর নিজের পরিচিত জায়গা, পরিচিত রাস্তা, তাই তার কাছে ভয় ডর বলতে কোনো কিছুই ছিল না। যাই হোক, সেদিন তিনি সেই রাস্তা ধরে হাঁটছিলেন। আকাশে পূর্ণিমার চাঁদ ছিল এবং সারা পুরোটা রাস্তাই চাঁদের আলোয় ফকফক করছিল, অর্থাৎ উজ্জ্বল ছিল। তার হাতে একটা টর্চ ছিল, কিন্তু সেই টর্চ জ্বালাবার কোনো দরকার ছিল না, কারণ পুরো রাস্তাটাই তিনি পরিষ্কার দেখতে পাচ্ছিলেন। তিনি যখন সে রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন, বেশ কিছুক্ষণ হাঁটার পর তিনি একটা শব্দ শুনতে পান। শব্দটা আসছে খালের ওপার থেকে, অর্থাৎ খালের যেই পার দিয়ে রাস্তা, ঠিক তার অপর পারেই কিছু জঙ্গল, কলা গাছ, এরপর সুপুরি গাছ, এরপর বিভিন্ন ধরনের গাছ, সেসব গাছের জঙ্গল। এবং আওয়াজটা আসছে ঠিক সেই জঙ্গলের ভেতর থেকে, অনেকটা পাতা নড়াচড়ার শব্দ বা খসখসে টাইপ শব্দ। প্রথম দিকে তিনি বিষয়টা ইগনোর করলেন। তার কাছে মনে হলো হয়তো কোনো জীবজন্তু এরকম শব্দ করতেই পারে। তিনি আপন মনেই তার বাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন। তিনি যখন হাঁটছিলেন তখন তিনি আরেকটা বিষয় লক্ষ্য করলেন, সেটা হচ্ছে শব্দটা ঠিক তার সাথে সাথেই যেন এগুচ্ছে। অর্থাৎ কিছুক্ষণ আগে তিনি খালের ওপারে যেই জায়গায় শব্দটার উৎস শুনেছিলেন বা শব্দটা হচ্ছিল শুনেছিলেন, এখন তিনি দেখছেন যে তিনি যতদূর এগোচ্ছেন শব্দটাও ঠিক খালের ওপার দিয়ে তার পাশাপাশি অতটুকু এগিয়ে যাচ্ছে। ঠিক তার পাশাপাশি যেন শব্দটি হচ্ছে। তার কাছে ব্যাপারটা একটু অড লাগে। তার কাছে মনে হয় কেউ কি তাকে ফলো করছে। এরকম ভাবে তো শব্দ তিনি কখনো শোনেননি। তিনি আবার চিন্তা করেন যে ওগুলো কিছুই না, আমি বাড়ির দিকে এগিয়ে যাই। তিনি হাঁটছিলেন সামনে, কিন্তু সে শব্দ প্রতিনিয়ত হচ্ছিল। তার হাতে যে টর্চ লাইট আছে, তিনি এক পর্যায়ে চিন্তা করেন তিনি সেখানে আলো ফেলে দেখবেন যে আসলে ঘটনাটা কি। তারপর আবার অন্য অন্য একটা চিন্তা তার মাথায় আসে, সেটা হচ্ছে গ্রামের বাড়িতে অনেকেই বাথরুম করতে ঘরের বাইরে বিভিন্ন জঙ্গলে আসেন। হতে পারে যদি এরকম কোনো মেয়ে বা কোনো মহিলা যদি সেখানে বাথরুম করতে আসেন আর তিনি যদি সেখানে লাইট মেরে বসেন, সেক্ষেত্রে সেখানে একটা কেলেঙ্কারি বিষয় ঘটে যাবে। তাই তিনি সেখানে আর লাইট মারেননি। তিনি এক মনে তার বাড়ির দিকে হাঁটছিলেন। বেশ কিছুক্ষণ হাঁটার পর তিনি আর একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। সেটা হচ্ছে তিনি হাঁটছেন মাথা নিচু করে, তার রাস্তার দিকে তাকিয়ে। চাঁদের কারণে বা চাঁদের আলোর কারণে তার একটা ছায়া ঠিক তার সামনে সামনে বরাবর পড়েছিল। তিনি তার ছায়ার দিকে তাকিয়েছিলেন এবং তাকিয়ে থাকতে থাকতে তিনি একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন। সেটা হচ্ছে তার কাছে মনে হচ্ছে ছায়াটা ধীরে ধীরে বড় হচ্ছে। তিনি হাঁটছেন আর অবাক হয়ে তার ছায়ার দিকে তাকিয়ে আছেন। বেশ কিছুক্ষণ হাঁটার পর তিনি দেখতে পাচ্ছেন ছায়াটা লম্বা হচ্ছে। শুধু তার মনে হতে থাকে বা তার কাছে মনে হয় হতে পারে চাঁদের আলোটা বা চাঁদের কোনো অ্যাঙ্গেলের কারণে হতে পারে ছায়াটা হয়তো লম্বা দেখাচ্ছে। এটা তাই তিনি চিন্তা করে নেন, কারণ তখনও তার মাথায় বা তার মনে ভৌতিক কোনো ঘটনার বা ভৌতিক কোনো কিছুর আভাস ছিল না। তারপরও তিনি সে ছায়াটার দিকেই তাকিয়েছিলেন, কারণ এই জিনিসটা তার জীবনের প্রথম, বা এই ধরনের ঘটনা তার জীবনের প্রথম। তিনি হাঁটতে হাঁটতে দেখছেন সে ছায়াটা শুধু লম্বাই হচ্ছে, তার নিজের ছায়াই অনেক লম্বা হয়ে গেল। এবং তিনি এক পর্যায়ে আতঙ্কের সহিত লক্ষ্য করলেন যে যে ছায়াটা তিনি দেখছেন, সেই ছায়ায় অর্থাৎ ছায়ার যে মাথা, সেই মাথার চুলগুলো বাতাসে উঠছে এবং তার কাছে মনে হচ্ছে এটা একটা মহিলার ছায়া। কিন্তু এই পুরো রাস্তার ভেতর তিনি শুধু একা, তার আশেপাশে কেউ নেই। কিন্তু এখন তিনি যে ছায়াটা দেখছেন, সেই ছায়াটাকে দেখে মনে হচ্ছে প্রকাণ্ড এক নারী মূর্তি, যার চুলগুলো বাতাসে উঠছে। তিনি বুঝতে পারেন কিছু একটা হয়তো তার পেছনে আছে। তিনি গ্রামের ছেলে, তিনি এই ধরনের ভৌতিক ঘটনার কথা অনেক শুনেছেন এবং তিনি এটাও জানেন যে এইসব ঘটনার ক্ষেত্রে কোনো সময় পেছনে ফিরে তাকাতে হয় না। পেছনে ফিরে তাকালেই বিপদ। তাই তিনি নিজের মনকে শান্ত করলেন
এবং তিনি চিন্তা করলেন যে আমি পেছনে তাকাবো না, আমার বাসা আর 5 মিনিটের দূরত্বে, আমি যদি দৌড় দিয়ে যাই সেক্ষেত্রে হয়তো 2 মিনিটের মতো সময় লাগবে, আমার পেছনে তাকাবার কোনোই দরকার নেই, আমি দ্রুত আমার বাড়ির দিকে চলে যাই। যে কথা সেই কাজ, তিনি খুব দ্রুত হাঁটা শুরু করলেন তার বাড়ির দিকে। তিনি যখন তার বাড়িটাকে তার চোখের সামনে দেখতে পাচ্ছেন, ঠিক তখনই তার মনে হয় যে আমি একটু পেছনে ফিরে তাকাই, দেখি কি হচ্ছে, আমি তো বাড়িতে চলেই আসলাম। এই চিন্তা করে তিনি যখন পেছনে ফিরে তাকালেন, তখন তিনি দেখলেন একটা অদ্ভুত ভৌতিক দৃশ্য। তিনি দেখলেন তার পেছনে একটা মহিলা দাঁড়িয়ে আছে, যার উচ্চতা কতটুকু হবে সেটা সম্পর্কে তার কোনো ধরনের আইডিয়া নেই। এবং সব থেকে আতঙ্কের বিষয় যেটা, সেটা হচ্ছে সেই মহিলা তার দিকে একটা হাত বাড়িয়ে আছে এবং হাতটা তার থেকে হয়তো 1 হাত দূরে আছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই হয়তো মহিলাটা তাকে ধরে ফেলতো। এই দৃশ্য দেখার পর সেই লোকটা পেছনে ঘুরে দৌড় দেয় তার বাড়ির উদ্দেশ্যে। সে দৌড়াতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় যেটা, সেটা হচ্ছে 10 মিনিটের উপর দৌড়াবার পরও তিনি তার বাড়িতে পৌঁছাতে পারলেন না, যেখানে তার বাড়িতে পৌঁছাতে হয়তো 2 মিনিট সময় লাগতো। তিনি আতঙ্কিত হয়ে শুধু রাস্তার ভেতর দৌড়াচ্ছেন, কিন্তু তিনি তার বাড়ি খুঁজে পাচ্ছেন না। তিনি বুঝতে পারছেন যে তিনি হয়তো তার বাড়ি হারিয়ে ফেলেছেন, এবং তিনি এটাও দেখতে পাচ্ছেন পেছনে সেই লম্বা মহিলা, যার পরনে এক প্যাচে পরা সাদা একটা শাড়ি এবং যার মুখমণ্ডল তিনি দেখতে পাচ্ছেন না। মহিলাটা এতই লম্বা, সে মহিলাও তাকে তাড়া করে ফিরছে, অর্থাৎ তার পেছনে দৌড়াচ্ছে। তিনি পাগলের মতো দৌড়াতে এক পর্যায়ে তিনি একটা বাড়ির উঠানে এসে চিৎকার দিয়ে পড়ে অজ্ঞান হয়ে যান। তার চিৎকারে সেই বাড়িতে থাকা লোকজন বেরিয়ে আসে। তারা বেরিয়ে এসে দেখতে পায় সেই লোকটা অজ্ঞান হয়ে পড়ে আছে। এক পর্যায়ে লোকজন তাকে সুস্থ করে তোলে, তার মাথায় পানি টানি দেয়। এরপর তিনি যখন তার যখন জ্ঞান ফেরার পরই তিনি বমি করা শুরু করেন, রক্ত বমি করা শুরু করেন। তখন সেই বাড়ির লোকজন তার এই অবস্থা দেখে স্থানীয় একজন কবিরাজ ডেকে নিয়ে আসেন। তিনি এক পর্যায়ে তাকে কিছুটা চিকিৎসা দিয়ে সুস্থ করেন এবং তার বাড়ির খোঁজ লাগান, অর্থাৎ তার বাড়ি কোথায় সেটা খুঁজে বের করেন। কারণ আশ্চর্যের বিষয় যেটা, সেটা হচ্ছে তিনি তার গ্রাম থেকে আরেক গ্রামে চলে এসেছেন, যেটা এত কম সময়ের মধ্যে আসা কোনোভাবেই সম্ভব না, কিন্তু তিনি চলে এসেছেন। লোকজন তার কাহিনী শোনার পর তারা যেটা বলে যে এটা তো খুব খারাপ কিছু, কারণ তার শরীরে পরের দিন থেকেই বসন্ত দেখা দেয় এবং লোকজনের ধারণা যে তার পেছনে যে নারী মূর্তিটি তাকে তাড়া করেছিল সেটা ছিল বসন্তের দেবী। যদি সেই দেবী তাকে টাচ করে ফেলতো, যদি তাকে ধরে ফেলতো, তাহলে হয়তো তাকে বাঁচানো সম্ভব ছিল না। যেহেতু তাকে সেই নারী মূর্তিটা ধরতে পারেনি, তাই তিনি হয়তো জানে বেঁচে যাবেন। এবং আসলে ব্যাপারটা সেরকমই হয়েছিল। তার বসন্ত শুরু হয়, এরপর থেকেই তার সারা মুখ শরীরে গভীর ক্ষতর সৃষ্টি হয়, কিন্তু তিনি প্রাণে বেঁচে যান। এরপর থেকেই তার চেহারার অবস্থা এরকম ছিল। এই ঘটনাটা সেই ভদ্রলোক আমাকে আমার খালাতো ভাইকে সে সময় শোনায়, এবং আমরাও তখন সেই খালের পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এবং ঠিক সেই সময়ও আকাশে একটা প্রচন্ড বড় একটা চাঁদ ছিল এবং আমাদের রাস্তাও চাঁদের আলোয় আলোকিত ছিল। এবং সে সময় আমি নিজে খুব ভয় পেয়েছিলাম, কারণ আমার পাশে যে ব্যক্তিটা ছিলেন বা যিনি আমাদের ঘটনাটি শুনিয়েছিলেন, তার চেহারা এমনভাবে বিকৃত ছিল এবং তিনি আমাদের যে ঘটনাটি শুনিয়েছিলেন তা সত্যি ভয়ঙ্কর। এটাই ছিল ঘটনা। আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। এবার আমি আপনাদের আমার সাথে বা আমার ফেস করা কিছু ঘটনা আমি আপনাদের শোনাতে চাই। এতক্ষণ আমি আপনাদের সাথে যে ঘটনাটি বললাম সেটা হচ্ছে আমার নানা বাড়ির ঘটনা। এখন আমি আপনাদের সাথে যেটা বলবো, যে ঘটনাটি শেয়ার করব, সেটাও আমার নানা বাড়ির ঘটনা। আমার নানা বাড়ি এখনো আজও ঠিক একই
অজপাড়া গায়ে, অর্থাৎ সেখানে ইলেকট্রিসিটি এসেছে, সবকিছু এসেছে, কিন্তু জায়গাটা, অর্থাৎ যেই জায়গায় বাড়িটা, সেই জায়গাটা একটু গ্রামাঞ্চল বা একটু জঙ্গলে জায়গা। আমার সাথে যে ঘটনাটি ঘটে সেই ঘটনাটি অনেকটা এরকম। আমার নানা বাড়ি, অর্থাৎ আমার নানা বাড়ি যেখানে, সেখানে 4টা বাড়ি নিয়ে তাদের একটা উঠান, এবং বাড়ির পেছনে বিস্তীর্ণ জঙ্গল, এবং জঙ্গলের পাশ দিয়ে একটা খাল বয়ে গেছে। আমরা ছোটবেলায় যখন নানা বাড়ি যেতাম তখন আমরা প্রচন্ড ভয় পেতাম, কারণ বাড়ির যে অবস্থা বা বাড়ির আশেপাশের যে অবস্থা, সেটা দেখে আমাদের একটু ভয়ই লাগতো। যাই হোক, আমরা সেখানেও বিভিন্ন ঘটনা শুনেছি, যে সেখানে বিভিন্ন কিছু আনাগোনা করে, বা গ্রামের দাদা দাদি বা নানা নানিরা আমাদের যেসব ঘটনা শোনায়, অনেকটা সেরকম। আমি তখন ক্লাস 9-এ বা 10-এ পড়ি। কোন একটা ছুটিতে আমি নানা বাড়ি গেলাম। দুপুর 12টা কি 12:30টার দিকে আমি নানা বাড়ি থেকে হাঁটতে হাঁটতে একটু দূরে চলে গেলাম একা একাই। তো যেটা আমি আগে বলেছি, নানা বাড়ির পাশ দিয়ে একটা খাল বয়ে গেছে, তো সেই খালের উপরে একটা কালভার্ট আছে। তো আমি হাঁটতে হাঁটতে সেই কালভার্টের উপর গিয়ে দাঁড়ালাম, নিজের মনের মতো করে বা সময় কাটাচ্ছি, বা অনেকদিন পর গ্রামে আসলাম, ভালোই লাগতেছিল। হঠাৎ করে আমি একটা দৃশ্য লক্ষ্য করলাম। সেটা হচ্ছে, পুরো রাস্তাটাই খালি ছিল। আমি প্রায় 10 মিনিট যাবৎ সেই কালভার্টের উপর দাঁড়ানো। আমি তখন পর্যন্ত কোনো মানুষজনকেই সে রাস্তা দিয়ে যেতে দেখিনি, এবং আমার চোখ যতদূর যায় আমি কোনো মানুষ দেখতে পাচ্ছিলাম না। তখন কিন্তু দুপুর 12টা 12:30টার মতো বাজে। যাই হোক, কিছুক্ষণ পর আমি শুনতে পেলাম একটা কুকুর চিৎকার করছে। তো আমি সেদিকে তাকালাম, তাকাবার পর দেখি একটা বৃদ্ধ মহিলা, সে একটু দূরে দাঁড়িয়ে আছে, এবং একটা কুকুর সে মহিলার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ শব্দ করছে। সে বৃদ্ধ মহিলাকে দেখলে মনে হয় যে তিনি খুবই দরিদ্র বা ভিক্ষুক টাইপের একজন মহিলা। তার হাতে একটা পুটলি ছিল। তো আমি অনেকক্ষণ যাবৎ সে কালভার্টের উপর দাঁড়িয়ে ব্যাপারটা লক্ষ্য করছিলাম, যে কুকুরটা ঘেউ ঘেউ করতেছে, আর মহিলাটা যে রাস্তা ধরে এগোতে যাচ্ছে, অর্থাৎ আমি যে কালভার্টের উপর দাঁড়ানো, সেই কালভার্টের উপর সে মহিলাটা উঠতে যাচ্ছিল, কিন্তু সে কুকুরটা সেই মহিলাকে উঠতে দিচ্ছিল না। অনেকক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাপারটা দেখলাম। এক পর্যায়ে আমার মনে হলো যে আমার একটু হেল্প করা দরকার মহিলাটাকে। তাই আমি কালভার্ট থেকে নামলাম। নামার পর আমি একটা লাঠি হাতে নিয়ে কুকুরটাকে একটু তাড়া দিলাম। তো আমার তাড়া খেয়ে কুকুরটা তার ঘেউ ঘেউ শব্দ বন্ধ করে এক জায়গায় দাঁড়ালো, এবং সেই বৃদ্ধ মহিলা আমার দিকে তাকিয়ে আমাকে বলল, দেখছো বাজান, কুকুরটা আমার যাইতে দেয় না, তুমি আইসো, খুব ভালো হয়েছে। তো এই কথা বলে সে মহিলা আমার পাশ কাটিয়ে সে কালভার্টের উপর উঠে যাচ্ছে। আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সে মহিলাটার দিকে তাকিয়েছিলাম, এবং আমার পাশেই দাঁড়িয়ে ছিল সেই কুকুরটা। সেই মহিলাটা কালভার্টটা ক্রস করে নিচে নামলো, নামার পর কিছু দূর এগিয়ে গেল। এই পুরো ঘটনার ভেতর কিন্তু কোনো ভৌতিক কিছুই নেই, কোনো ভৌতিক দৃশ্যও নেই, ভৌতিক শব্দও নেই, বা ভৌতিক পরিবেশও কিন্তু না। এরপর মহিলাটা কালভার্ট থেকে নেমে যখন মাঠের মাঝখান দিয়ে, অনেক সময় আপনারা দেখবেন যে ধান ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটার রাস্তা থাকে, মহিলাটা কালভার্টে উঠলো, কালভার্ট থেকে নেমে ঠিক একটা মাঠের মাঝখান দিয়ে যে হাঁটার রাস্তা, সেই হাঁটা রাস্তা বরাবর এগোতে থাকলো। ঠিক সেই মুহূর্তে আমি লক্ষ্য করলাম আমার পাশে দাঁড়িয়ে থাকা সেই কুকুরটা একটা দৌড় দিল। দৌড় দিয়ে সেই মহিলাটার পেছনে যাওয়া শুরু করলো। এখন কিন্তু কুকুরটাকে আটকাবার আমার কোনো রাস্তা নেই, কারণ কুকুরটা দৌড় দিয়ে সে মহিলার পেছনে দৌড় দিছে, এবং সে মহিলাটাও কুকুরটা দেখে আতঙ্কিত হয়ে সামনে দৌড়ানো শুরু করলো। ঠিক এই দৃশ্যটা দেখে আমার ঠিক সেই মুহূর্তে একটা প্রচন্ড ভয় কাজ করলো। হঠাৎ করে আমার মনে হলো যে আমি যে মহিলাটাকে কুকুরটা থেকে উদ্ধার করে দিলাম, সেই মহিলাটা কি আসলেই মানুষ, না অন্য কিছু ছিল? এই ধরনের সেন্স বা এই ধরনের অনুভূতি আসার কারণ কি আমি জানি না, কিন্তু আমার বদ্ধমূল ধারণা হলো যে আমি যে মহিলাটাকে এই কুকুরটা থেকে সেভ করে রাস্তা করে দিলাম যাওয়ার জন্য, সে কোনো মানুষ না। প্রচন্ড একটা ভয় আমাকে হঠাৎ করেই অভিভূত করে ফেললো। আমি খুব দ্রুত সেই জায়গাটা ছেড়ে নানা বাড়ির দিকে চলে আসলাম।
এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ এই যে কালভার্ট বা কালভার্টের পাশের যে রাস্তাটা, এই রাস্তাটা বলা হয় আর কি, আমার নানা বাড়ির লোকজন যেটা বলে সেটা হচ্ছে এই কালভার্ট থেকে একটু দূরে একটা হিন্দু ছাড়া বাড়ি আছে। অর্থাৎ একটা বাড়ি ছিল যেখানে হিন্দুরা আগে থাকতো বা হিন্দু একটা পরিবার ছিল, এরপর তারা হয়তো কোনো কারণে সেই জায়গাটা ছেড়ে চলে যায় এবং জায়গাটা ঠিক এখনো সেরকম পরিত্যক্ত অবস্থায় আছে এবং সেই জায়গাটার কারণেই নাকি এই জায়গাটা একটু হন্টেড। যাই হোক, এই ঘটনা কিন্তু আমি এই আমার এই কালভার্টের যে ইনসিডেন্স, এটা হওয়ার পরে শুনলাম। ঠিক একই জায়গায় আমার সাথে আরেকটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে একদিন, সে সময় হয়তো আমি আরেকটু বড় বা আরো 2-1 বছর পরের ঘটনা, সেবারও আমি নানা বাড়ি গেলাম কোন একটা ছুটিতে। সে সময় প্রচন্ড শীত, সকাল 8টা-9টার দিকেও কুয়াশার কারণে কিছুই দেখা যায় না। তো যাই হোক, ওরকম 8টা-9টার সময় হবে, আমি নানা বাড়ি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে একা একাই সেই কালভার্টের সেই রাস্তাটায় গিয়ে দাঁড়ালাম। এবার কিন্তু আমি কালভার্টের উপর উঠলাম না, কালভার্টের সামনে যে রাস্তাটা ছিল সেই রাস্তাটার এক পাশে মুখ করে দাঁড়িয়েছিলাম। কুয়াশা এতই ঘন ছিল যে আমি হয়তো আমার সামনের এক হাতের দৃশ্য দেখতে পাচ্ছি বা 2 হাতের দৃশ্য দেখতে পারতেছি, এরপর থেকে আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না কুয়াশার কারণে। যাই হোক, আমি সেই জায়গায়, রাস্তার সেই জায়গাটা দাঁড়িয়েছিলাম একাই। হঠাৎ করে আমি পায়ের শব্দ পেলাম, অর্থাৎ মাটির রাস্তায় কেউ যদি থপ থপ করে খালি পায়ে হাঁটে একটা আওয়াজ হয়। তা আমি বুঝতে পারলাম আমার হয়তো একটা কেউ আমার দিকে আসছে হেঁটে হেঁটে। তো আমি তাকিয়ে থাকলাম কে আসছে এটা দেখার জন্য। হঠাৎ করে কুয়াশা ভেদ করে আমি দেখলাম একজন মহিলা হেঁটে আসছে এবং সেই মহিলাটা গ্রামের মহিলাদের মতোই কাপড় পরা এবং তার চেহারাটা এতটাই বিকৃত যে আমি যখন আপনাদের এই ঘটনাটা বলতেছি আমার নিজের শরীরের লোম দাঁড়িয়ে গেছে। মহিলার চেহারাটা এতই বিকৃত যে আমি একবার দেখার পর আমি সাথে সাথে মুখটা ফিরিয়ে আমি যেখানে তাকিয়েছিলাম সেখানে তাকিয়ে থাকলাম। আমার সারা শরীর থরথর করে কেঁপে উঠলো। আমি লক্ষ্য করার চেষ্টা করলাম, অর্থাৎ আপনারা হয়তো খেয়াল করবেন যে কেউ যদি আপনাদের পেছন দিক দিয়ে যায় বা আপনি যদি চিন্তা করেন যে আপনি তার দিকে লক্ষ্য রাখবেন, আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার পেছন দিকে লোকটা কখন আপনাকে ক্রস করলো। আমিও ঠিক একটা আতঙ্ক নিয়ে সেখানে দাঁড়িয়েছিলাম এবং ব্যাপারটা লক্ষ্য করতেছিলাম যে মহিলাটা আমাকে কখন পেছন দিক দিয়ে ক্রস করে। মহিলাটা যখন আমার ঠিক কাছাকাছি, ঠিক সেই মুহূর্তে অন্য পাশ দিয়ে আমার এক মামা, তিনি আমাকে ডাক দেন যে কিরে এখানে কি করস। তো আমি সেই মামার দিকে তাকিয়ে আবার ঘুরে যখন সেই মহিলাটার দিকে তাকালাম, আশ্চর্যের বিষয় যেটা, সেখানে কেউ ছিল না। আমি মনে করলাম হয়তো কুয়াশার কারণে আমি তাকে দেখতে পাচ্ছি না। তখন আমি মামাকে দাঁড় করিয়ে আমি জায়গাটা একটু হাঁটাহাঁটি করলাম যে মহিলাটাকে দেখা যায় কিনা। জায়গাটা কিন্তু বিস্তীর্ণ জায়গা, খালি। আমার যে দৃষ্টির পরিসীমা বা দৃষ্টির আওতা থেকে সে, এই মহিলাটা এত দ্রুত কোথাও গায়েব হয়ে যেতে পারে না যদি সে মানুষ হয়ে থাকে। আশ্চর্যের বিষয়, আমি কিন্তু সে মহিলাটাকে আর দেখিনি। আমি যখন মামাকে বললাম যে মামা আমি তো একটু আগে এখানে একটা মহিলাকে দেখলাম পাশ দিয়ে হাইটা যেতে, আপনি কি দেখছেন? তখন সে মামা আমাকে বলে যে না, আমি তো কোনো মহিলা দেখলাম না, আমি তো দেখলাম তুই একা দাঁড়িয়ে আসছিস। তখন আমি কিন্তু প্রচন্ড একটা ভয় পেলাম। আসলে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা বা নানাবাড়ির যে অংশটার কথা আপনাদের আমি বললাম, এই জায়গাটা এতটাই হন্টেড যে এখানে কোনো ভৌতিক ঘটনা ঘটার জন্য রাত লাগে না। যেমন আমার নিজের সাথে যে 2টা ঘটনা ঘটলো, কি হয়েছে বা কতটুকু হয়েছে বা কতটুকু ভৌতিক ব্যাপার ছিল, পুরাটাই আমার মনের কল্পনা কিনা তা কিন্তু আমি জানি না, আজ পর্যন্ত আমি জানি না। কিন্তু এতটুকু আমি শিওর, বা আমি এতটুকু আপনাদের শিওরিটি দিতে পারি যে যে ভয়টা আমি পেয়েছি সেটা অবর্ণনীয়, অচিন্তনীয়। আমি এত বছর পরেও যখন সে ঘটনাগুলো মনে করি বা আমি এখন যখন আপনাদের কাছে বলছি, তখনও আমার কাছে পুরো ব্যাপারটা বা পুরো দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে উঠছে। এটা আসলে যারা একমাত্র ফেস করে বা যারা এই ধরনের ঘটনার মধ্যে পড়ে, একমাত্র তারাই বলতে পারে। যাই হোক, এটা ছিল আরেকটা ঘটনা। যারা যেসব লিসেনাররা আমার ঘটনা শুনেছেন আগেও, তারা বা আমাকে যদি যারা নিয়মিত ফলো করে থাকেন,
তারা হয়তো এটা জানেন যে আহ, আমার নানু তিনি অনেক বছর যাবৎ পজেসড ছিলেন। আহ, আমি আমার জন্মের পর থেকেই দেখছি আমার নানু পজেসড। তিনি নর্মাল সাধারণ মানুষের মতোই কথা বলতেন, সবার সাথে মিশতেন, সবকিছুই করতেন, কিন্তু হঠাৎ হঠাৎ আমরা দেখতাম তিনি কার সাথে জানি কথা বলছেন। ধরেন আমরা সবাই একসাথে বসে কথা বলতেছি, হঠাৎ করে নানু আরেক দিকে তাকিয়ে কার সাথে জানি কথা বলতেছেন বা গালাগালি করতেছেন, এই ধরনের ব্যাপার। প্রথম দিকে তো যখন ছোট ছিলাম বুঝতাম না, পরবর্তীতে বুঝলাম যে আসলে তিনি পজেসড, এবং তার ধারণা মতে, অর্থাৎ তিনি আমাদের যেটা বলতেন যে তার সাথে চারটা রুহ থাকে, রুহ। তিনি জিন বলতেন না। এখন হয়তো আমরা এটাকে বিশ্লেষণ করতে পারি, সেটা হচ্ছে অর্থাৎ তিনি আরেকটা কথা বলতেন, সেটা হচ্ছে তার সাথে যে চারটা রুহ থাকে, তার আগে পৃথিবীতে মানুষ ছিল, মানুষ, এবং তারা মারা গেছে। মারা যাওয়ার পর তাদের যে রুহ বা আমরা যেটা বলি আত্মা, সে আত্মা তার সাথে আছে। এখন হয়তো আমরা বিশ্বাস করতে পারি, বা আমরা হয়তো এখন একটা করতে পারি, বা আমরা যে কারিন জিনের কথা বলি, সে কারিন জিন হয়তো তার সাথে ছিল বা কোনো কিছু ছিল আর কি তার সাথে। সেটা এক্সাক্ট ঘটনাটা কি বা এক্সাক্ট ব্যাপারটা কি সেটা হয়তো আমরা জানি না। যাই হোক, আমার যে নানু বাড়ির যে জায়গাটা, আমার নানু তার সাথে বা তার পজেসড হওয়ার কাহিনী বা তিনি কিভাবে পজেসড হলেন সেই ঘটনাও আমাদের সাথে বেশ কয়েকবার করেছেন। বা আমরা খুব আগ্রহ নিয়ে আমার নানুকে জিজ্ঞেস করতাম যে নানু তোমার সাথে কি হইতো, বা তুমি কিভাবে এরকম হইলা। তো নানু একবার তার যে পজেসড হওয়ার যে ঘটনাটা তার মনে আছে, অর্থাৎ তার কাছে মনে হয় যে যেই ঘটনার কারণে আসলে তিনি পজেসড, সেটা হচ্ছে তার বড় ছেলে, অর্থাৎ আমার বড় মামা, সে সময় আমার নানুর একমাত্র ছেলে ছিল। তো তিনি সেদিন শহরে গিয়েছিলেন, শহর থেকে ফিরতে তার খুব দেরি হয়ে যাচ্ছিল। তো ঠিক বিকেল বেলার সময়, বিকেল বা সন্ধ্যার মাঝামাঝি একটা সময়, নানু একটু এগিয়ে গিয়ে বড় রাস্তা, যেটা বড় রাস্তার দিকে একটু চোখ রাখতে চাচ্ছিলেন যে তার ছেলেকে দেখা যায় কিনা। সে সময় তো আর মোবাইল টোবাইল কিছু ছিল না। তো তিনি যে একটা জায়গায় দাঁড়িয়ে লক্ষ্য করছিলেন, সেটা হচ্ছে তিন রাস্তার একটা মোড়। তো তিনি সেখানে দাঁড়িয়ে বড় একটা রাস্তার দিকে তাকিয়েছিলেন যে তার ছেলেকে দেখা যায় কিনা, এই উদ্দেশ্যে। হঠাৎ করে তার মনে হলো তার গায়ে একটা গরম বাতাস এসে লাগলো এবং তিনি পড়ে গেলেন। এরপর থেকে বেশ কয়েক বছরের কোনো ঘটনা বা কাহিনী তার মনে নেই। তো আমরা যারা খালাতো ভাই বোন বা মামাতো ভাই বোন ছিলাম, তারা ওই জায়গাটা চিনতাম, যে যেই জায়গাটার কথা নানু বলতেছে, যে যে জায়গায় নানু দাঁড়ায় আছে, সেই জায়গায় তার গায়ে একটা খারাপ বাতাস লাগলো। এরপর থেকেই আমার নানু পজেসড। এখন আমি আপনাদের যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে, আমি তখন ভার্সিটির সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়ি। আমি সেবার একাই আমার নানা বাড়ি গেলাম। তো রাত 8টা, সাড়ে 8টার দিকে আমি খাওয়া দাওয়া শেষ করে বাইরে বেরোলাম। আমার স্মোকিং এর একটা খারাপ অভ্যাস আছে। তো স্মোকিং করার জন্য আমি একটু দূরে গিয়ে দাঁড়ালাম। হাঁটতে হাঁটতে আমি যে জায়গাটায় গিয়ে দাঁড়ালাম, সেটাই হচ্ছে ওই জায়গাটা, যে জায়গাটার কথা আমরা ছোটবেলায় শুনতাম যে নানু ঠিক এই জায়গায় দাঁড়ায় তা তিনি পজেসড হয়েছিলেন। তা আমি যখন সেই জায়গায় গিয়ে দাঁড়াই, আমার মনের ভেতর বিন্দু মাত্র ভয়ের কোনো আভাস ছিল না। আমি আরো চিন্তা করতেছিলাম যে ছোটবেলায় কত বোকা ছিলাম বা কত ভীতু ছিলাম, কত ভয় পাইতাম এসব জিনিস নিয়ে। ঠিক এরকম চিন্তা আমি করছিলাম। তা আমি যখন একটা সিগারেট জাস্ট ধরাইলাম, ধরানোর সাথে সাথে আমার কান গরম হয়ে গেল এবং আমার কাছে মনে হলো আমার শরীর থেকে গরম একটা ধোঁয়া বের হইতেছে। প্রচন্ড ভয়ে হঠাৎ করেই আমার পুরো শরীর মানে অবশ হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি দ্রুত সিগারেটটা ফালায়া রীতিমতো দৌড় দিলাম নানা বাড়ির দিকে। ওই বয়সে বা ওই রকম বয়সে ভয় পেয়ে দৌড় দেওয়ার মতো অবস্থা অবশ্য কারো হয় না, কারণ আমি সে সময় কোনো আওয়াজও শুনি নাই, কোনো ভৌতিক কিছু দেখিও নাই, কোনো কিছুই না। হঠাৎ করেই মনে হলো 1 সেকেন্ডের ভিতর আমার হঠাৎ ভয়ে সারা শরীর অবশ হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি কোনো মতো সিগারেটটা ফেলিয়ে দিয়ে দৌড় দিলাম নানাবাড়ির দিকে, এক দৌড়ে নানাবাড়ি গিয়ে উঠলাম। এবং সে রাতে আমি ঠিক মতো ঘুমাতে পারিনি। পরবর্তীতে আমি যখন এই বিষয়টা নিয়ে চিন্তা করলাম যে আসলে আমি ওই সময় ভয় পাইলাম কেন, ভয় পাওয়ার কারণটা কি,
পরবর্তীতে আমি যখন এই বিষয় নিয়ে অনেকের সাথে কথা বললাম, তখন একজন আমাকে একটা জিনিস বললো, সেটা হচ্ছে আপনি যখন সেখানে দাঁড়িয়েছিলেন, অর্থাৎ আমাকে তিনি বলছিলেন যে আমি যখন সেখানে দাঁড়িয়েছিলাম তখন হতে পারে খারাপ কিছু আমার চারপাশে ছিল বা আমার দিকে লক্ষ্য রাখতেছিল। মানুষের সিক্স সেন্স বলে একটা ব্যাপার আছে, ষষ্ঠ ইন্দ্রিয়। আমার সিক্স সেন্স হয়তো সে সময় আমাকে সাবধান করে দেয় যে তুমি এখনই এখান থেকে পালাও, তুমি যদি এখন এখান থেকে না পালাও তোমার সাথে খারাপ কিছু ঘটবে। হতে পারে আমার সিক্স সেন্স যখন আমাকে এই জিনিসটা বললো বা আমার সিক্স সেন্স যখন এই জিনিসটা রিয়েলাইজ করলো, তখন আর আমি সেখানে এক মুহূর্ত দাঁড়াতে পারিনি, আমি সেখান থেকে রীতিমতো দৌড় দিলাম। এই বিষয়গুলো আসলে অনেকের কাছেই অবাস্তব, অবান্তর, কিন্তু যাদের সাথে ঘটে বা যারা এটার ভুক্তভোগী তারা জানে যে ব্যাপারটা কতটা নির্মম, কতটা ভয়াবহ, কতটা শকিং। যাই হোক, এটাই ছিল আরেকটা ঘটনা আমার নানু বাড়ি কেন্দ্রিক। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার নানু বাড়িকে নিয়ে আরো ঘটনা আছে, একটা বড় ঘটনা আছে, ইনশাল্লাহ কোনোদিন আপনাদের শোনাবো। ইনশাল্লাহ কোন এক এপিসোডে আপনাদের সাথে সেই ব্যাপারটা শেয়ার করব। অনেকেই যারা আমার ঘটনা শুনেছেন আগে তারা হয়তো সেটা জানেন, বা সেটা যেহেতু অনেকদিন আগের ঘটনা অনেকে হয়তো ভুলে গেছেন, তাই আবার আমার যেহেতু নতুন চ্যানেল, আমি আবার নতুন করে সেই ঘটনাগুলো আপনাদের সামনে নিয়ে আসতে যাচ্ছি। আশা করি এই কয়েকটা ঘটনা যেটা আমার সাথে ঘটেছে বা আমার পরিচিত মানুষদের সাথে ঘটেছে সেগুলো আপনারা শুনলেন, কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন। এখন আমরা সরাসরি চলে যাব শামীম মিয়া ভাইয়ের কাছে। শামীম মিয়া ভাই আপনাদের জন্য নিয়ে এসেছে খুব সুন্দর একটি ঘটনা। ঘটনার নাম হচ্ছে মাছের নেশা। চলুন শুনে আসি শামীম মিয়া ভাইয়ের ঘটনা। আসসালামু আলাইকুম, আমি শামীম মিয়া। সবাইকে STS স্টোরি টেলিং বাই শাওন এর নতুন আরেকটি এপিসোডে স্বাগতম। আমি আজ যার ঘটনা শেয়ার করব তিনি হচ্ছেন জয়নাল কাকা, আর ঘটনাটি পাঠিয়েছেন আমাদের রিফাত ভাই। রিফাত ভাই ঘটনাটি যেভাবে বলেছেন আমি সেভাবে বলতে চেষ্টা করছি। এখন যেমন বর্ষার সিজন, সারা বাংলাদেশ বৃষ্টি হচ্ছে এবং কিছু কিছু অঞ্চলে বেশ বন্যায় প্লাবিত হয়ে গেছে। বন্যায় আক্রান্ত সকল এলাকা এবং সকল মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হয়ে উঠুক এই তো আমরা করি। তো এমনই একটা বর্ষার সিজনের একটি ঘটনা আমি শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটি যার সঙ্গে ঘটেছে ওনার নাম হচ্ছে জয়নাল। তো জয়নাল কাকা, ওনাকে সবাই জয়নাল কাকা বলেই ডাকতেন। জয়নাল কাকার শখ ছিল হচ্ছে মাছ ধরার। তো উনি মাছ ধরার জন্য গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে যেতেন, বিভিন্ন বিলে উনি মাছ ধরতে যেতেন। তো জয়নাল কাকার একজন ভাতিজা আছে, 16 কিংবা 17 বছর বয়স এইরকম। তো তারা দুজন মিলে মাছ ধরতে যেত। বিশেষ করে তারা সকাল ভোরবেলায় মাছ ধরতে যেত এবং রাতের বেলায় মাছ ধরতো। জয়নাল আঙ্কেলরা গ্রামের গৃহস্থের কাজ করতো, শখ হিসেবে তারা মাছ ধরতো। এছাড়া তাদের হচ্ছে ফসলাদির চাষাবাদ ছিল এবং বেশ কিছু বন্যপ্রাণী যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি অনেক চাষাবাদ তারা করতো এবং পশু পাখি লালন পালন করতো। তাদের গ্রামে তাদের অবস্থান খুবই ভালো। তবে চারপাশে মানে আশেপাশে তাদের কয়েকটা গ্রামে মাছ ধরার বা শখের মাছ ধরার নাম হিসেবে জয়নাল কাকার নাম সবাই এক নামে চেনে। তো আমি তার ঘটনাটি শেয়ার করব। এই মাছ ধরার কেন্দ্রিক তার সঙ্গে অনেক ঘটনাই ঘটে। একবার হয় কি যে তারা চায় যে মাছটা ধরতে যাবে হচ্ছে তাদের গ্রাম থেকে 2-3টা গ্রাম পরে একটা হচ্ছে বিল আছে, সেই বিলে তারা মাছ ধরতে যাবে। তো আঙ্কেল যেহেতু মাছের খুব নেশা, ওনার কয়েকটা বন্ধুকে বলে রাখে যে মাছ ধরতে যাবে। তো ওনারা বন্ধুরা প্রথমে স্বীকার করলো যে হ্যাঁ যাবে, কিন্তু শেষ পর্যন্ত তার অন্য বন্ধুরা যায় না। তো অন্য বন্ধুরা না গেলে উনি রাগ করে একাই সে রাতে মাছ ধরতে যায়।
মাছ ধরতে গেলে বেশ অনেকক্ষণ হাঁটার পর একটা সময় গিয়ে, তখন ভোরের আগে আগে একটা সময় গিয়ে ওই যে বিলে মাছ ধরতে যাবেন সেই বিলে গিয়ে পৌঁছায়। তো উনি গিয়ে দেখে যে বিলে অনেক মানুষ চলে আসছে, তারা সবাই মাছ ধরতেছে। এটা দেখে উনি একটু বিরক্ত হয়ে যায়, কারণ বন্ধুদের আশায় বসে থাকতে থাকতে এত দেরি হয়ে গেছে যে অন্যান্যরা এসে সেই বিলের মধ্যে মাছ ধরছে। তো উনি ডাকে কয়েকজন, তার বন্ধুর কয়েকজনের নাম ধরে ডাকে, কেউ কোনো সারা শব্দ দেয় না। পরে উনি বলে, কিরে, মানে বলে কি, ও কেউ আসিস, এই গ্রামের কেউ আসিস? তখনও কেউ কথা বলে না। তো আঙ্কেল মনে করে হয়তো ওনাদের গ্রামের কেউ না, অন্য একটা গ্রামের, চিনে না বিধায় কেউ, দুঃখিত, চিনে না বিধায় কেউ কথা বলতেছে না। তো আঙ্কেল মাছ ধরা শুরু করতে করতে প্রথমে উনি হাঁটু পানিতে নামে। হাঁটু পানিতে নামলে উনি যে জালটা ছিল সেই জালটা দিয়ে পানিতে জালটা ছুঁড়ে মারে এবং বেশ কিছু মাছ ধরা পড়ে। এবং আশ্চর্যের বিষয় হলো যে প্রথমবার চেষ্টাতে 3টা বড় বড় মাছ ধরা পড়ে এবং তারা লাফাতে থাকে। তো আঙ্কেল, মানে জয়নাল কাকা, এটা দেখে বেশ খুশি হয়ে যায়। তো উনি একবার চিন্তা করে যে প্রথমবার এত বড় মাছ ধরা পড়লো, উনি আর ধরবে না, এই 3টা নিয়ে উনি বাড়িতে চলে আসবে। তো এই চিন্তা করে উনি আর মাছ ধরে না, উনি জাল উঠায় ফেলে এবং মাছ 3টা একটা মাছ ধরার ঝুড়িতে রেখে হাঁটা শুরু করে। তো পেছন থেকে একটা ডাক আসে, কে জয়নাল ভাই, তুমি মাছ ধরলা না? আইলা তোমার তো যাওগা কেন? তখন জয়নাল কাকা বলে যে, আমি তো প্রথমবারে মাছ পাইছি রে, আমি আর ধরুম না, জায়গা আজকে জায়গা, পরে আবার আয় মনে। পেছন থেকে একটা নারী কণ্ঠ ভেসে আসে, যে জয়নাল কই যাও, একটা মাছ আমারে দিয়া যাও। তো এরকম কণ্ঠ আসে। তো কণ্ঠটা হচ্ছে যে জয়নাল কাকাদের পাশের বাসায় তার এক ভাবির কণ্ঠ। তো এটা শুনে জয়নাল কাকা দাঁড়িয়ে যায়, কারণ সেইভাবে হচ্ছে খুবই পরহেজগার একজন নারী। উনি সবসময় পর্দা মেনটেন করে, সচরাচর ঘর থেকে বের হয় না এবং পরপুরুষের সঙ্গে কথা বলে না। এটা শুনে জয়নাল কাকা একটু একটু অপ্রস্তুত হয়ে যায় যে এখন এই রাতে ওনার এখানে আসার কথাই না। উনি আবারও একটু উনি পেছনে তাকান না, পেছনে না তাকিয়ে আবার অপেক্ষা করে যে কোনো কথা বলে কিনা এটা শোনার জন্য। তো একটু পরে উনি আবার হেঁটে আসছিল, কয়েক কদম আসার পর এবার কণ্ঠটা একটু রুক্ষ করে বলে যে, জয়নাল, মাছ দিয়ে যাও, তোমার কইলাম না মাছ দিয়ে যাইতে। তখন জয়নাল কাকা এবার একটু ঘাড় ফিরিয়ে তাকায়, উনি উল্টো ঘুরে তাকায়, তাকিয়ে দেখে যে একজন মহিলা একটা কাপড়ের মতো, সাদা কাপড়ের মতো পরে দাঁড়িয়ে আছে। তো তখন সে জিজ্ঞেস করে, সেই আন্টির নামটা ধরে জিজ্ঞেস করে যে, আপনি কি এখানে নাকি, এত রাতে এখানে কেমনে আইছেন? বাড়িতে যান, নাহলে চলেন আমার সঙ্গে, চলেন না, বাড়িতে দিয়ে আসি আপনারে। তখন সেই মহিলা অবয়বটি বলে, তুমি আমারে মাছ দাও, আর আমি কই যাব এটা আমি বুঝবো নি, তুমি মাছ দিয়ে যাও, মাছ দিয়ে তুমি বাড়িতে যাও গা, আমি আইতাছি। তখন জয়নাল কাকা একটু অবাক হয়ে যায়, কারণ এমনটা তার সঙ্গে আগে কখনো ঘটেনি। আর যিনি দাঁড়িয়ে আছেন মহিলা অবয়ব, এখানে থাকা তার কোনো প্রকারই যুক্তিযুক্ত না। জয়নাল কাকার কাছে ছোট্ট একটা টর্চ লাইটের মতো ছিল। উনি টর্চ লাইটটা যখন জ্বালায় তখন দূর থেকে ধমকে শুরু বলে, এই লাইট জ্বালেও না, মাছ যাইব গা, সব লাইট জ্বালেও না। তো জয়নাল কাকা বুঝে না বুঝে লাইটটা নিভাই ফেলে এবং কাছে গিয়ে একটা মাছ দেয়। 3টা প্রায় একই সমান মাছ দেয়। মাছ দেওয়ার পরে বলে যে, আমি বুঝলাম না এত রাইতে আপনি এখানে কি করেন, সমস্যা নাই, বাড়িতে চলেন, আপনারে আমি পৌঁছাই দিয়ে আসি, আর হচ্ছে যে বাসায় বলবো নি যাতে কোনো সমস্যা না হয়, চলেন। মাছ দিয়ে যখন এই কথাগুলি বলতেছে, হঠাৎ করেই জয়নাল আঙ্কেলের চোখ যায় সেই মহিলা অবয়বের দিকে। উনি দেখেন মহিলার সারা সমস্ত শরীরই ঠিক আছে, কিন্তু উনি দাঁড়িয়ে আছে
মাটি থেকে প্রায় 1 বিঘা উপরে, মানে হাতের প্রায় 8 থেকে 10 ইঞ্চি উপরে মাটি থেকে দাঁড়িয়ে আছে। এটা দেখে আঙ্কেল ভয় পেয়ে যায়। আর উনি গ্রামের মানুষ হলেও ভয় যেহেতু পেয়েছে এটা প্রকাশ করে না। প্রকাশ না করে উনি আবার কথাও বাড়ায় না। তখন মাথায় কাজ করে যে এখান থেকে এখন যাইতে হবে। উনি হেঁটে যাচ্ছে, পেছন থেকে বিকট একটা হাসির শব্দ, প্রচণ্ড হাসির শব্দ। এবার আঙ্কেল ভয় পেয়ে যায়। উনি দিকটা ঠিক রাখে যে কোন দিকে যেতে হবে। পেছনে মনে হচ্ছিল প্রচণ্ড ঝড় হচ্ছে এবং সমস্ত বিলে মনে হচ্ছে কেউ দৌড়ে বেড়াচ্ছে। সমস্ত বিলে মানে এত জোরে দৌড়াচ্ছে, কিছু একটা দৌড়াচ্ছে। জয়নাল আঙ্কেল ভাবে যে যত কিছুই হোক আমাকে এখন পালাইতে হবে। উনি এক নজর পেছন তাকায়, পেছনে গিয়ে দেখে, সে পেছনে তাকিয়ে দেখে সে বিলের মধ্যে লক্ষ লক্ষ মানুষ পানির উপর দাঁড়িয়ে আছে এবং একই সাথে ঘোড়া যেভাবে দৌড়ায় তেমনটা দৌড়ে জয়নাল কাকার দিকে আসতেছে। জয়নাল আঙ্কেল দেখে এদের সবার মধ্যে লিডার হচ্ছে সেই মহিলা অবয়বটি হচ্ছে তাদের লিডার। মহিলাটি হাতের ইশারা করে দেখায় ওকে ধরো। জয়নাল আঙ্কেল শুধু দিকটা ঠিক রেখে প্রচণ্ড জোরে দৌড় দেয়, দিক বিদিক হারিয়ে দৌড় দেয়। উনি কতক্ষণ দৌড়েছে উনি জানে না। দৌড়াতে দৌড়াতে একটা সময় উনির কাছে মনে হলো যে উনি আর পারতেছে না। উনি সেন্সলেসে পড়ে যায়। জ্ঞান ফেরে হচ্ছে ভোরে, একদম ভোরে, চারপাশে আলো ফুটতেছে এরকম। আলোটা যখন স্বাভাবিক হয় উনি দেখে উনি ওনার বাড়ির খুব কাছে পড়ে আছে, ওনাদের বাড়ির রাস্তার সামনে। ঘুম থেকে উঠে দেখে এখনো মাছের ব্যাগটা আছে। উনি মাছের ব্যাগটা খুলে দেখে সেই ব্যাগে কোনো মাছ নেই, প্রচণ্ড দুর্গন্ধ। ব্যাগ খুলে দেখে ব্যাগের মধ্যে 2টা পচা বেড়াল, বেশ বড় বড় 2টা পচা বেড়াল মরে গন্ধ ছড়াচ্ছে। এটা দেখে আঙ্কেল ভয় পেয়ে যায়। উনি কোনো রকম বাসায় যায়। বাসায় গিয়ে বলে, কাউকে কিছু ঘটনা বলতে পারে নাই। বাসায় গিয়ে কোনো রকম বসে। উঠোনে বসার পর হঠাৎ করে তার সমস্ত শরীর ঝাঁকুনি দিয়ে জ্বর চলে আসে। তারপর ওনাকে ওষুধ খাওয়ানো হয় এবং উনি সে 2-3 দিন পর যখন জ্বরটা একটু কমে তখন ঘটনাটা বলে যে এরকম হয়েছে। তখন ওনাকে এর আগে, যেহেতু গ্রামের মানুষ তারা বুঝতে পারে, এর আগেই তাকে ঝাড়ফু করা হয়েছিল, হুজুর দেখানো হয়েছিল। এই ঘটনা শোনার পর বেশ দূরের একটা গ্রাম থেকে হুজুর এনে তাকে আবার ঝাড়ফু করা হয় এবং তার শরীরটা বেঁধে দেওয়া হয়। তাদের বাড়ির যে আঙিনাটা ছিল, আয়তনটা ছিল, সেই আয়তন অনুযায়ী তাদের বাড়িটা বন্ধ করে দেওয়া হয়। তো এভাবে অনেক দিন যায়, উনি আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে। এভাবে স্বাভাবিক দেখতে দেখতে বেশ কয়েকটা বছর কেটে যায়। কেটে গেলে তার সেই জয়নাল আঙ্কেলের বড় ভাইয়ের ছেলে, 16-17 বছর বয়স। তো আর এইরকমই আরেকটা বর্ষার সিজন আসে। বর্ষার সিজনে তারা দিনের বেলায় হচ্ছে বাড়ির আশেপাশে যে ছোট নালাগুলিতে মাছ আসে সে মাছ ধরে। তারা কখনো বড়শি ছিপ দিয়ে মাছ ধরে, কখনো জাল দিয়ে মাছ ধরে। তো একদিন সন্ধ্যার আগে, বিকেলের শেষ প্রান্তে সন্ধ্যার আগে তারা বিশাল বড় একটা মাছ ধরে কি তারা যায় বিকেলে, মানে ঘুরতে। সেদিন সকালে মাছ ধরেছে, তারা বলছে যে বিকেলে আর মাছ ধরবে না আজকে। তো বিকেলে তারা বাড়ি থেকে একটু দূরে যায়। একটু দূরে গিয়ে দেখে যে ছোট একটা নালা, ওইখানে অনেকগুলো পানি চলে আসে। বেশ যেহেতু এলাকা ডুবে যায়, বেশ বড় একটা অঞ্চল নিয়ে এলাকাটায় বন্যা হচ্ছিল। তো তারা চিন্তা করে যে এখানে তো মাছ আসার কথা এবং তারা দেখে দুইজনই, মানে
জয়নাল আঙ্কেল এবং তার ভাতিজা দুইজনই দেখে যে একটা বেশ বড় মাছ ওখানে খাবি খাচ্ছে, মানে দৌড়াদৌড়ি করতেছে। তারা বুঝতে পারে মাছটা বড়, তো বাড়ির খুব কাছেই তো তারা, তিনি বলে, আঙ্কেল বলে তার ভাতিজাকে, যা তুই ছিপটা নিয়ে আয়, বসি ছিপটা নিয়ে আয়। তো ওনার ভাতিজা বসি ছিপটা নিয়ে আসে এবং তাদের মাছের খাবার রেডি করেছিল এটাও নিয়ে আসে। তো আঙ্কেল করে কি, সেই ছিপটাকে সেই মাছের আদার দিয়ে আবার সেই জলাশয়ে ফেলে যেখানে বন্যার পানি জমেছিল। বেশ কয়েকবার সেই মাছ খাবারটা খায়, কিন্তু উনি বড়শিতে আটকাতে পারে না। তো এইভাবে অনেকবার ট্রাই করতে করতে হঠাৎ মানে কতক্ষণ ট্রাই করে তাদের খেয়াল থাকে না, কিন্তু সন্ধ্যা হয়ে যায়। সেই মাছটা ধরার নেশায় তার ভাতিজা এবং জয়নাল আঙ্কেল দুজনেই কেমন যেন নেশাতুর হয়ে গিয়েছিল। সন্ধ্যার পর তারা মাছ ধরতে ধরে মাগরিবের আজান দিয়ে দেয় এবং আজানের পরও তারা সেখানে দাঁড়িয়ে থাকে সেই মাছটা ধরার জন্য। এই মাছটা অনেকক্ষণ থেকেই তাদের সঙ্গে খেলছিল। সন্ধ্যার পর হঠাৎ করে যখন চারপাশটা অন্ধকার হয়ে আসে, ঠিক তখনই তাদের ছিপে সেই মাছটা আটকালে অনেকক্ষণ চেষ্টা করে, মাছটা উঠাইতে পারে না। এত শক্তি ছিল মাছটার বলার বাহিরে। হঠাৎ একটা হ্যাচকা টানে সে জয়নাল কাকাকে পানিতে হাঁটু পর্যন্ত নামিয়ে ফেলে। যেহেতু ঢালু ছিল, উনি পিছলে পানিতে পড়ে যায়। এটা দেখে তার ভাতিজা জয়নাল কাকার হাতটা ধরে, জয়নাল আঙ্কেলের হাতটা ধরে উপরে টানতে থাকে, কিন্তু পারছিল না। তারপর তার ভাতিজাও পানিতে নেমে যায়। তারা দুজন ছিপ ধরে টানতেছিল। হঠাৎ করে একটা মাছটা লাফ দেয়, তারা দেখে বিশাল বড় একটা মাছ। এটা দেখে দুজনেই খুশি হয়ে যায়। ওনারা যখন কোনো রকম কষ্ট করে উপরে উঠে এবং টেনে টেনে মাছটা কাছে নিয়ে আসে, তারা দেখে অন্ধকারের মধ্যে এটা মাছ না, এটা একটা লাশ, মহিলার লাশ। এটা দেখে তারা ছিপটা ফেলে দেয়। মহিলার লাশটা ভেসে ভেসে কিনারায় চলে আসে। উনি দেখে লাশটা যেভাবে একা ভেসে উঠেছিল আস্তে আস্তে আবার ওইভাবেই ডুবে যায়। ঠিক একই মুহূর্তে তার চাচা এবং ভাতিজা দেখতে পারে পানির উপরে মহিলা অবয়বে একটা কিছু দাঁড়িয়ে আছে, একটা ভেংচি কাটে, ভয়ঙ্কর একটা ভেংচি কাটে। এটা দেখে তারা দুইজনই ভয় পেয়ে যায়। তারা যখন বাসায় ফেরে তাদের গায়ে প্রচণ্ড জ্বর, ভয়ঙ্কর জ্বর। বাসায় আসলে তাদেরকে আবারও হুজুর ডাকা হয়, তাদের ঝাড়ফু করা হয়, পানি পরা দেওয়া হয়। কয়েকদিন এই জ্বর আর কমে না। প্রায় 1 মাস পর তাদের জ্বরটা কমে। তারা আবার স্বাভাবিক জীবনে চলে আসে। সেই বন্যার পানিও কমে যায় ততদিনে। তারা তাদের পারিবারিক বিভিন্ন কাজকর্ম করতে থাকে, গরু ছাগল বা অন্যান্য যে প্রাণীগুলো আছে ওদের লালন পালন করতে থাকে। তো ওদেরকে নিষেধ করা হয় তারা যেন মাছ ধরতে আর না যায়। তো এমন করতে করতে বেশ অনেক দিন পার হয়ে যায়। সব কিছু তারা প্রায় ভুলে যায়, তেমন আর রেশ থাকে না। তো এখন এরকম হচ্ছে তাদের গ্রামে তো মাছ ধরার একটা প্রচলন থাকে। তো মাইকিং করা হয় গ্রামের, তাদের 2টা গ্রাম পরে একটা বিশাল বড় পুকুর থাকে, ওইখানে মাছের লটারি ছাড়া হয় যে এখানে মাছ ধরতে তারা লটারি ছাড়ে, সবাই টাকা দিয়ে সেখানে লটারি কিনে মাছ ধরতে যাবে। তো তারা যে যে জায়গাটি পায় সেই জায়গাটি সিলেক্ট করে ওখানে আগের দিন হচ্ছে মাছ ধরার মাচা তৈরি করে এবং হচ্ছে কিছু খাবার টাবার ফেলে দিয়ে আসে, যাতে তাদের যে মাচাটা ওখানে মাছ চলে আসে, তারা ভালো মাছ পায়। তো অনেকেই গিয়ে তারা বিকেলে মাছ তৈরি করে দিয়ে আসে এবং রাতের বেলা তারা যেহেতু সেই টিকিট কিনেছিল, সেই জয়নাল কাকা এবং তার ভাতিজা দুজন মিলে যায় মাচা তৈরি করার জন্য। এবং তাদের যে জায়গাটা হয়, জায়গাটা বেশ সুন্দর, যে এখানে মাছ ভালো পাওয়া যাবে এবং কেন যেন এখানে কেউ সেই মাছের যেখানে বসে মাছ ধরবে সেই মাচাটা তৈরি করে নাই। তো সেখানে আঙ্কেল আর হচ্ছে জয়নাল আঙ্কেল এবং তার ভাতিজা দুজন মিলে মাচাটা তৈরি করে। মাচাটা তৈরি করার পর তারা ওইখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে, বেশ কিছু খাবার ফেলে দেয় পানিতে। ফেলে দেওয়ার পরে উনি দেখে যে মাছ লাফাচ্ছে। তো এটা দেখে তারা খুশি
খুশি হইলে বলে যে ভোর থেকে তারা মাছ ধরা শুরু করবে এবং ফজরের নামাজের পর থেকে শুরু করবে, একদম মাগরিবের আজান পর্যন্ত তারা মাছ ধরবে, সবাই যার যারা টিকিট কাটছে। তো তারা ঘুমায় খুব, তাদের তারা নিয়ত করে থাকে যে সকালে ভোরে উঠে তারা মাছ ধরতে যাবে। তাদের গ্রামের আরও 2-3 জন তারা টিকিট কেটেছে। হঠাৎ করে যে তাদের ডাক দেয় কেউ একজন, জানাল ভাই মাছ ধরতে যাবা না? তাড়াতাড়ি ওটা ভোর তো হয়ে গেল, অনেকে তো চলে গেছে, পরে তো বড় মাছ পাবা না। এটা শুনে একসঙ্গে সেই জনাল কাকা এবং তার ভাতিজা একই সঙ্গে লাফ দিয়ে বিছানা থেকে ওঠে। তারা একসঙ্গে ঘুমাইছিল সেদিন। উঠে দেখে তাদেরই গ্রামের দুঃখিত আরও 2 জন মাছ ধরতে যাচ্ছে। ওনারা দূর থেকে বলে যে জয়নাল ভাই তোমরা আও, আমি যাইতেছি, তোমরা আও। তো এটা শুনে তারা তড়িঘড়ি করে তাদের ছিপ, মাছের আদার এবং মাছ ধরার অন্যান্য সরঞ্জামাদি নিয়ে তারা সেই পুকুরের দিকে যাইতে থাকে। তো যেতে যেতে তারা একটা সময় সেই 2টা গ্রাম পার হয়ে সেই তাদের সেই পুকুরের ওইখানে পৌঁছানোর পরে দেখে যে তাদের সঙ্গে যে 2 জন আসছিল তারা পুকুরের অপর প্রান্তে বসে মাছ ধরতেছে। মাছ ধরলে ওনারা মাচায় বসার পরে তারা, যেহেতু তখন একটু একটু অন্ধকার ছিল, অন্ধকার থাকলে তারা চাচা ভাতিজা বলে যে কাকা আমরা কি আগে চলে আসলাম? কয় না রে বেটা, আগে না, হয়তো আমরা এই যে নামাজের পরপর রওনা দিছি তো এখনই দিন হয়ে যাবে, ওই যে ওরা চলে আসছে, কোনো সমস্যা হবে না, ওই যে মাছ ধরতেছে ওরা। তো ওরা অন্ধকার দেখে ওদের একটা তার চাচার সাথে সবসময় একটা দেশলাই থাকতো। তো ওনারা তাদের মাচায় গিয়ে সব কিছু রেডি করতেছে, যেহেতু অন্ধকার, ওনার চাচার দেশলাইটটা জ্বালাইলে অপর প্রান্ত থেকে ধমক আসে, এই জয়নাল ভাই তুমি এটা কী করো? লাইট জ্বালাও না, মাছ চলে যাবো, লাইট বন্ধ করো, গ্যাস দেশলাই বন্ধ করো। ওরে কেমন যেন ওনারা একটু অপ্রস্তুত থাকে, তখন দেশলাইটটা নিভাই দেওয়ার পর তারা মাছ ধরার জন্য টোপটা ফেলে বড়শি ছিপ থেকে হঠাৎ করে উনি দেখে যে ফেলার সঙ্গে সঙ্গেই তাদের আদারটা খেয়ে ফেলে, টান দেয়, কিন্তু প্রথমবার মাছটা মিস হলে অপর প্রান্ত থেকে বলে, কি মাছ খাইছিল নাকি? তখন জনাল আঙ্কেল বলে যে হ্যাঁ খাইছে, আটকায় নাই, আবার ফালাও, আটকাইব। তো এবার ফেললো, আবার আদারটা দিয়ে ফেলার সঙ্গে সঙ্গে আবার তাদের আদারটা খায়, এবার টান দেয় সাথে সাথে। তো এই ছিপটা টান দেওয়ার সঙ্গে সঙ্গে মাছটা বেঁচে যায়। তো অনেকক্ষণ খেলানোর পর অনেক কষ্টে মাছটা ধরে, এবং মাছটা ছিল অস্বাভাবিক রকমের বড়। মাছটা যখন খুব কাছে চলে আসে, উঠাইতে যাবে, তখনই মাছটা দৌড়ে আবার সেই ছিপ নিয়ে পানিতে পড়ে যায়, পানিতে ছিপটা টান দিয়ে নিয়ে যায়, একটা হ্যাচকা টানে। তো এটা দেখে তো ওনার যে ভাতিজা ছিল উনি লাফ দিয়ে সেই ছিপটা ধরে, ছিপটা বেশ ভালোই মাঝামাঝি চলে গিয়েছিল। তো ওই ভাতিজা লাফ দিয়ে, ভাতির বছর 16-17 বছর বয়স, সেই ভাতিজা মাঝে চলে যায়, গিয়ে ছিপটা টেনে টেনে কিনারায় নিয়ে আসতে থাকে। তো কিনারার থেকে যখন 10-12 হাত দূরে হঠাৎ করেই মনে হচ্ছিল সেই ছিপটা সজোরে টান দেয় এবং প্রচণ্ড শক্তিতে কিছু একটা পানির নিচে সেই ছিপটাকে টেনে নিয়ে যাচ্ছে। তো ভাতিজাটা চেষ্টা করতেছে কিনারে আসার জন্য, কিন্তু হঠাৎ করে এত জোরে জোরে চেষ্টা করতেছে উপরে ওঠার জন্য, চাচা বুঝতে পারে যে ভাতিজার কষ্ট হচ্ছে। ভাতিজা একবার বলে যে চাচা আমারে কি জানি নিচে টেনে নিয়ে যাইতেছে। এটা শুনে চাচা ভয় পেয়ে সঙ্গে সঙ্গে উনিও পানিতে ঝাঁপ দেওয়ার পর উনি দেখে যে ওনার ভাতিজাকে সত্যি টেনে কিছু নিয়ে যাচ্ছে। হঠাৎ করে একটা টানে তার ভাতিজাকে পানির নিচে নিয়ে যায়, আর সঙ্গে সঙ্গে তার চাচা তার ভাতিজার হাত ধরেছিল, উনি পারতেছিল না। অনেকক্ষণ পানির নিচে, ওনার চাচা বুঝতে পারছিল আর কিছুক্ষণ যদি পানির নিচে তার ভাতিজা থাকে মারা যাবে। তার চাচা সমস্ত সাহস জোগাড় করে পানির নিচে ডুব দিয়ে দেখে সেই মহিলা অবয়ব তার ভাতিজার পা ধরে পানির নিচে টান দিয়ে পুকুরের গভীরে নিয়ে যাচ্ছিল। কি করবে বুঝতে পারে না।
হঠাৎ করে পানিতে সপাং করে শব্দ হয়। মাছ ধরার জন্য যে কোচগুলা থাকে রিক্সা স্পুকের মতো চোখা চোখা, হঠাৎ করে মনে হলো উপর থেকে সেই একটা মাছের কোচ সেই মহিলা অবয়বের মাথার মধ্যে গেঁথে দেয়। সেই মহিলা অবয়বটা তার ভাতিজার পা ছেড়ে দিয়ে পানির গভীরে চলে যেতে থাকে। তার চাচা টান দিয়ে, জয়নাল চাচা টান দিয়ে তার ভাতিজাকে উপরে উঠায়। আর কিছুক্ষণ থাকলেই দুইজনে মারা যেত। তার ভাতিজা উঠে বুক ভরে নিঃশ্বাস নেয়। তারা দেখে যে সেই পুকুর পাড়ে ছোট্ট একটা নৌকা, সেই নৌকায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা বলে, উপরে উঠো। তারা পাথরের মতো জমে যায়, কোনো রকম উপরে ওঠে। উপরে ওঠার পর তারা মাচাতে বসে। এখন সবকিছু তার কাছে স্পষ্ট হয়ে যায়, চারপাশে কেউ নেই। সেই ছোট্ট নৌকাটা আস্তে আস্তে পুকুরের মাঝখানে চলে যেতে থাকে। চিকন সুরেলি কণ্ঠে বলে, তোমরা বাসায় যাও। ওরা ধীরে ধীরে হেঁটে বাসায় যেতে থাকে। বাসায় গিয়ে পৌঁছায়, কাঁপতে কাঁপতে ভয়ে তটস্থ হয়ে যায়। দুঃখিত। বাসায় যখন যায় তখন দেখে সবে মাত্র 4টা বাজে। তারা কত রাতে বের হয়েছিল জানে না। সবাই ঘুম থেকে উঠে সবাইকে ঘটনাটা বলে। তার চাচা কান্না করতে থাকে, জয়নাল চাচা কান্না করতে থাকে। ভাতিজা বলে, এ চাচা, আমি যা দেখছি তুমি কে দেখছো? হ্যাঁ দেখছি। সবাইকে বলে যে আমরা প্রায় পানিতে ডুবে মারা যাচ্ছিলাম, কিছু একটা টেনে আমাদের পানির নিচে নিয়ে গেছিল। হঠাৎ করে একটা মাছ ধরার কোচ এসে সেই মহিলা অবয়বেরটার মাথায় গেঁথে যায় এবং ওই মহিলা অবয়বটা ওদেরকে ছেড়ে দিয়ে পানির গভীরে চলে যায়। তারা যখন পানিতে উপরে উঠে দেখে একটা মেয়ে নৌকায় দাঁড়িয়ে আছে, ছোট্ট একটা নৌকা। সেই মেয়েটা তাদেরকে উপরে চলে যেতে বলছে এবং সে বিপদ থেকে মেয়েটার উসিলায় ওরা রক্ষা পাইছে। ওই মেয়েটা আর কেউ না, গত বছর বন্যায় জয়নাল চাচার যে মেয়েটা পানিতে ডুবে মারা গেছিল, এটা তারই মেয়ে। এই কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। জয়নাল চাচা অঝরে কান্না করতে থাকে। এই ছিল ঘটনা পাঠানোর জন্য রিফাত ভাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শ্রোতামণ্ডলী, এমন কোনো ঘটনা যদি আপনার কাছে থেকে থাকে বা আপনি কারো কাছে শুনে থাকেন, সেই ঘটনাটি লিখে অথবা রেকর্ড করে পাঠিয়ে দিন আমাদের এই চ্যানেলে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে storytellingbyShaon@gmail.com। আপনার ঘটনাটি আমরা প্রচার করব। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শামীম মিয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ ঘটনাটি আমাদের সাথে শেয়ার করবার জন্য। শামীম ভাই সামনে আপনাদের জন্য আরো ভালো আরো বড় বড় কিছু ঘটনা নিয়ে আসছেন। আমরা সবাই অধীর আগ্রহে শামীম মিয়া ভাইয়ের সেই ঘটনার জন্য অপেক্ষা করছি। আর শামীম মিয়া ভাই কিছু মানুষের সাথে কথা বলছেন, তাদের ঘটনা সংগ্রহের চেষ্টা করছেন, যাদের ঘটনা সংগ্রহিত হলে বা যেই সব ঘটনা যখন আপনাদের সাথে শেয়ার করা হবে আপনারা চমৎকৃত হবেন। শামীম ভাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে এই ঘটনাটি শেয়ার করবার জন্য। এটাই ছিল আজকে আমাদের এপিসোড। আমাদের এপিসোডগুলো আপনাদের কেমন লাগছে সেগুলো আপনারা অবশ্যই আমাদের জানাবেন। আমি আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে গত এপিসোডে আমরা একটা উপন্যাস শেয়ার করেছিলাম, সেটা ছিল হুমায়ুন আহমেদের বৃহন্নলা। আমরা এরপর থেকে এরকম বিভিন্ন উপন্যাস আপনাদের পড়ে শোনাবো, অবশ্যই ভৌতিক উপন্যাস, যেহেতু আমরা ভৌতিক জিনিস পছন্দ করি বলেই কিন্তু আসলে আমরা ভৌতিক ঘটনা বলি আপনাদের সাথে। এবং আপনারা হয়তো এটাও বোঝেন যে আমরা যারা এই চ্যানেলটি চালাচ্ছি তাদের ভৌতিক বা হরর স্টোরির প্রতি এক ধরনের ফ্যাসিনিজম আছে বলেই আমরা এখানে, আপনারা এখানে। তাই আমরা আপনাদের যেসব উপন্যাস পড়ে শোনাবো সেগুলোও কিন্তু ভৌতিক বা হরর টাইপ হবে।
এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমরা কি আমাদের নর্মাল যে এপিসোড বৃহস্পতিবার রাত 11টা 59 মিনিটে যাচ্ছে তখন দেব কিনা। আমরা সেই উপন্যাসগুলো এই সময় দিতে পারি বা সপ্তাহের যে কোনো একটা দিন দিতে পারি, সেটা আমরা অবশ্যই আপনাদের জানিয়ে দেব। এবং সাথে সাথে আমরা কিন্তু আরো অনেক কিছুই অ্যাড করব সামনে। হয়তো ব্যস্ততার কারণে আমরা অনেক কিছুই করে উঠতে পারি না। আমরা যে চারজন আমাদের এই চ্যানেলটিকে রক্ষণাবেক্ষণ করছি বা তদারকের দায়িত্বে আছি, তারা সবাই নিজ নিজ কর্মে খুবই ব্যস্ত। সেই কারণে আসলে সময় সেরকম আমরা দিতে পারি না একটা ইউটিউব চ্যানেলে বা একটা এপিসোড তৈরি করার ক্ষেত্রে যেই ধরনের পরিশ্রম একজন কর্মবিহীন লোক দিতে পারবে, যার ধ্যান জ্ঞান শুধু ইউটিউব, তিনি যে পরিমাণ এফোর্ট দিতে পারবেন, আমরা কিন্তু অতটুকু এফোর্ট দিতে পারি না, কারণ আমাদের সেই সময়টা হয়ে ওঠে না। তাই আপনারা যারা আমাদের ঘটনা শুনতে পছন্দ করেন তারা আমাদের এই সমস্যাটুকু একটু আহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বা ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবেন। আমরা সামনে মুভি এক্সপ্লেনেশন নিয়ে আসবো, অবশ্যই হরর মুভি, এবং সেটাও হয়তো সপ্তাহের কোনো একটা দিন আপনারা শুনতে পাবেন। আপনারা আমাদের চ্যানেল শুরু করবার পর থেকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন তারই কারণে আমরা এখনো আমাদের চ্যানেলে এপিসোড দিতে পারছি। আপনাদের ভালোবাসা বা আপনাদের সাহস যদি আমরা না পেতাম তাহলে হয়তো আমাদের এই আগ্রহ থাকতো না, আগ্রহ কমে যেত, বা সেই ইন্সপাইরেশন আমরা পেতাম না যে এত একটা দিন আপনাদের জন্য আমরা ঘটনা বলবো, আপনারা ঘটনা শুনবেন, সেটা হয়তো থাকতো না। কিন্তু আপনারা আমাদের পাশে ছিলেন বলেই আমরা সেই সাহসটা পাই, সেই উদ্যমটা পাই। তাই আপনাদের বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা আমাদের চ্যানেলটিকে প্রতিনিয়ত ফলো করেন তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের লিঙ্কটি আপনার পরিচিত জনদের মাঝখানে ছড়িয়ে দেবেন। আর আপনি যদি চান যে আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা বা আপনার শোনা কোনো ঘটনা আপনি আমাকে বা শামীম ভাইকে দিয়ে বাংলাদেশের মানুষকে শোনাতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার ঘটনাটি আমাদের মেইল করে দেবেন। আমাদের মেইল আইডি হচ্ছে storytelling@gmail.com। বা আপনি যদি চান যে আপনি নিজে ঘটনা শেয়ার করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার ভয়েস রেকর্ড করে আমাদেরকে মেইল করতে পারেন। এবং ভয়েস রেকর্ড করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনার ভয়েস রেকর্ডিং এ বাইরে থেকে কোনো নয়েজ যুক্ত না হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যাবত আমাদের সাথে থাকবার জন্য, আমাদের ঘটনা শুনবার জন্য। আজকে আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন। আজকে আসছি, আসসালামু আলাইকুম।